হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল নকরি নোটিফিকেশনে। আর আজকের আমাদের যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে পার্ট 3, অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে আমরা কথা বলবো। তো সবার আগে আমি বলেই দিলাম তোমাদের যে পার্ট 3-তে আমাদের এই মৌলিক অধিকারটা রয়েছে, যার কারণে কি হচ্ছে যে পার্ট 3 যেটা আমাদের রয়েছে সেটাকে আমাদের বলা হচ্ছে কি ম্যাগনা কার্টা বা প্রধান সনদ। ঠিক আছে, কনস্টিটিউশনে এই অধ্যায়টিকে, ভারতীয় সংবিধানে এই অধ্যায়টিকে কি বলছে, পার্ট 3-টিকে কি বলছে, ম্যাগনা কার্টা বা হচ্ছে প্রধান সনদ বলছে। কারণ এর মধ্যে আমাদের রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। আর সেটা কত থেকে কত ধারার মধ্যে রয়েছে? 12 থেকে 35 ধারার মধ্যে রয়েছে। আমরা এক একটি আর্টিকেল থেকে শুরু করব, 12 থেকে একদম 35 পর্যন্ত দেখব যে প্রত্যেকটি আর্টিকেলে কি কি রয়েছে। আচ্ছা, এর যে নেচার সেটা বলে দিই। এটা কিন্তু মানে মৌলিক অধিকারগুলি কিন্তু বলবৎযোগ্য বা জাস্টিসেবল। আর সুপ্রিম কোর্টে কত ধারা দ্বারা? 32 নং ধারা দ্বারা এটা হচ্ছে জাস্টিসেবল। এবং হাইকোর্টে যদি তোমরা যাও যে তোমাদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তোমাদের থ্রু 226 ধারার দ্বারস্থ হতে হবে। আর জাতীয় জরুরি অবস্থার সময় এই এগুলোকে হচ্ছে যে স্থগিত রাখা যায়, তবে 20 ও 21 নং ধারা ব্যতীত সকল ধারাকে হচ্ছে স্থগিত রাখা যায়। আর 19 নং ধারার ক্ষেত্রে হচ্ছে কি, যদি কেবলমাত্র বৈদেশিক আক্রমণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 19 নং ধারাকে স্থগিত রাখা যায়। এবার তোমরা বলবে 19, 20 ও 21-এ আছেটা কি, সেটা আমরা ঠিক একের পর এক দেখে নেব। আর এই যে মৌলিক অধিকারগুলি সেটা কিন্তু মানে একটা 7টা ভাগে ভাগ করা হয়েছে। 7টা ভাগের মধ্যে 1 নম্বর হচ্ছে কি যে সাম্যের অধিকার, যেটা কত থেকে কত, 14 থেকে 18 নং ধারার মধ্যে রয়েছে। তারপরে আমরা দেখে নেব স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার রয়েছে কোথা থেকে? 19 থেকে 22। এই যে একটু আগে দেখালাম 20 ও 21 নং ধারাকে হচ্ছে বাদ দিয়ে বাকি সমস্তকে হচ্ছে স্থগিত করা যায়, বা 19 নংটাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে করা যায়। সেটা রয়েছে কোথায়? এই স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে। আচ্ছা, এটা আমরা জাস্ট ক্যাটাগরি পড়ছি। 7টা ক্যাটাগরি রয়েছে, 7টা ক্যাটাগরিতে এটাকে করা রয়েছে, উল্লেখ করা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18-এর মধ্যে, এবং স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22-এ নিহত রয়েছে। নেক্সট আসছে কি আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকারটা কোথায় রয়েছে? 23 ও 24 নং ধারার মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে গিয়ে রয়েছে আমাদের ধর্ম প্রচারের অধিকার। আমরা যে ধর্ম পালন করব এবং ধর্ম প্রচার করব, সেটার যে অধিকারটা সেটা রয়েছে গিয়ে 25 থেকে 28 নং ধারার মধ্যে। ঠিক আছে, তারপরে 5 নম্বর যেটা রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার রয়েছে 29 থেকে 30 নং ধারার মধ্যে। তারপরে সম্পত্তির অধিকার কততে রয়েছে? 31 নং ধারাতে। যদিও বর্তমানে সংবিধান প্রতিবিধানের যদিও বর্তমানে হচ্ছে কি এই ধারাটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আর পড়ছে না। ঠিক আছে, এটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে হয়েছে কি করা হয়েছে? বাতিল করে কোথায় রাখা হয়েছে? পার্ট 12-এর 300A ধারাতে এটাকে নিয়ে যাওয়া হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এটিকে বর্তমানে হচ্ছে গিয়ে লিগ্যাল রাইটের মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করে এটিকে পার্ট 12-এর হচ্ছে গিয়ে 300A ধারার মধ্যে বর্তমানে রয়েছে। আচ্ছা, এবারে সম্পত্তির অধিকারের পরে আমাদের আরেকটি রয়েছে কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা শুধুমাত্র 32 নং ধারাতেই উল্লেখ রয়েছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে আমরা এবার শুরু করি একদম 12 নম্বর আর্টিকেল থেকে শুরু করে যে কি কি রয়েছে। 12 নম্বর আর্টিকেলের কি রয়েছে? স্টেট কথাটির অর্থ বা ব্যাখ্যা প্রদান করা রয়েছে। ঠিক আছে, এবারে আর্টিকেল 13-এ কি বলছে? মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, বিচার বিভাগীয় নিরীক্ষণের তথ্যটি নিহত। মানে অ্যাকচুয়ালি এই যে কেশবানন্দ ভারতী কেসটা রয়েছে 1973 সালের, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে যদি হচ্ছে গিয়ে কোনো মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কোনো সংবিধান সংশোধনী, সেটা হচ্ছে গিয়ে কোনো আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে বা মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকারকে যদি লঙ্ঘন করে তাহলে তার বিরোধিতা করা যাবে এবং প্রয়োজনে সেটিকে কি হচ্ছে মানে অবৈধ বা ভয়েড ঘোষণা করা যেতে পারে। ঠিক আছে, সেই সংবিধান সংশোধনটাকে, এটাই হচ্ছে গিয়ে আর্টিকেল 13-এর মধ্যে রয়েছে। মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এবারে আর্টিকেল 14, যেটা আমাদের আমি বললাম যেটা কি হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে থেকে শুরু হচ্ছে, আর্টিকেল 14 to 18। তো আর্টিকেল 14-এ কি রয়েছে? আইনের চোখে সমতার অধিকার, মানে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমতার অধিকার, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। এটা আর্টিকেল 14-এ রয়েছে।
এবারে আসছে আমাদের আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে? বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বাসস্থান এর ভিত্তিতে কোনরূপ হচ্ছে ভেদাভেদ নিষিদ্ধ বা ভেদাভেদ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থানের বিরুদ্ধে এই ভিত্তিতে হচ্ছে কোনো রূপ ভেদাভেদ করা যাবে না। নেক্সট আর্টিকেল 16। আর্টিকেল 16 আমাদের কি বলছে? যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের যে সমতা সেইটা দিতে হবে, মানে সবাইকে সমান সুযোগ দিতে হবে সরকারি চাকুরির নিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে। তারপর আর্টিকেল 17 অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি, মানে ওই যে সেই যে ছোঁয়া যাবে না বা একে ছোঁয়া যাবে না, সেই সমস্ত আনটাচেবিলিটির যে ব্যাপারগুলো ছিল আমাদের মধ্যে আগে, হ্যাঁ, আমাদের ইয়েতে সংস্কৃতিতে, সেগুলির দূরীকরণ করছে এই আর্টিকেল 17-এর দ্বারা। ঠিক আছে। তারপর যে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, আর্টিকেল 18। মানে আমরা নিজে থেকে নিজেদের নামের আগে কোনো রকম কোনো পদবি লাগাতে পারবো না বা হচ্ছে কোনো খেতাব লাগাতে পারবো না। সেটা আমাদের হয়তো বা পড়াশোনা করে দেখা গেল ডক্টর আমাদের নামের আগে লাগাতে চাইছি, তাহলে আমাদের সেটা পড়াশোনা করে অর্জন করতে হবে, আমরা নিজেই লাগাতে পারবো না। আচ্ছা, তারপরে এটা এখান থেকে এই সাম্যের অধিকার শেষ হলো। নেক্সট আমরা দেখছি কি স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কি বললাম? 19 থেকে রয়েছে 22। ধারা 19 এই যে আর্টিকেল 19-এ 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। ঠিক আছে। কি কি? এক হচ্ছে, প্রথম হচ্ছে বাক স্বাধীনতা, মানে হচ্ছে যে মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। তারপর হচ্ছে স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, কোনো সভা বা সমিতিতে সভা ও সমিতি গঠনের অধিকার। তারপর হচ্ছে গিয়ে স্বাধীনভাবে চলাফেরা করা অধিকার, ভারতের যে কোনো জায়গায় আমরা ঘুরতে যেতে পারি, দেখতে যেতে পারি, সেই স্বাধীনভাবে চলাফেরার অধিকার। স্বাধীনভাবে বসবাস করার অধিকার, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি ভারতের যে কোনো জায়গাতে, যে কোনো স্টেটে, যে কোথাও গিয়ে। এবং যে কোনো পেশা বা জীবিকা গ্রহণের অধিকার, আমরা হচ্ছে যেসব লিগ্যাল পেশা আছে বা যেগুলা বৈধ হচ্ছে যে জীবিকা রয়েছে, সেগুলো আমরা স্বাধীনভাবে কিন্তু গ্রহণ করতে পারি, কেউ আমাদের বাধা দিতে পারবে না। দিলে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফান্ডামেন্টাল রাইট বা আমাদের যে মৌলিক অধিকার তাকে লঙ্ঘন করছে। সেটার দরুন আমরা আবার সুপ্রিম কোর্টে যেতে পারবো আর্টিকেল 32 এর দ্বারা। আর যদি হাইকোর্টে যেতে চাই তাহলে 226 এর দ্বারা, যেটা আমরা আগে দেখলাম আগের স্লাইডে। আচ্ছা, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে হচ্ছে গিয়ে যে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এই সম্পত্তির অধিকারটাকে, যেটা বললাম 19-এর মধ্যে, আর্টিকেল 19-এর মধ্যে ছিল। ঠিক আছে। সেটা তো এখন কোথায় রয়েছে? পার্ট 12-এর 300A বা 300 হচ্ছে গিয়ে কয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা 20 নং ধারায় কি বলছে, বা আর্টিকেল 20 বলছে কি, সে দোষী সাব্যস্ত হওয়া বা শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। হ্যাঁ, মানে নো ডবল জিওপার্ডি, এক ব্যক্তিকে হচ্ছে যে বারবার একই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না। তারপর বলছে 21 নং ধারায় কি বলছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে আমাদের আর্টিকেল 21। আচ্ছা, এবার আর্টিকেল 21-এর যে এ বা 21-এর ক, এই ধারাটি আমাদের হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এটাতে কি রয়েছে? বলছে 6 থেকে 14 বছরের যে শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। হ্যাঁ, এটার হচ্ছে গিয়ে আমাদের 21-এর এ বা 21-এর ক ধারার মধ্যে হয়েছে, অ্যাড করা হয়েছে। কত সালে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে। এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। আচ্ছা, এই ধারাটা কিন্তু অলসো হচ্ছে গিয়ে ওই পার্ট 4-এর আর্টিকেল 45-এও মেনশন রয়েছে। আচ্ছা, নেক্সট দেখবো আমরা আর্টিকেল 22, গ্রেপ্তার ও আটক হওয়া থেকে সুরক্ষা। গ্রেপ্তার ও আটক হওয়া থেকে সুরক্ষা। তারপর আসছি আমরা শোষণের বিরুদ্ধে অধিকার। মানুষ ক্রয় বিক্রয় ও বেগার খাটানো নিষিদ্ধকরণ। এটা কোথায় রয়েছে? আর্টিকেল 23-তে। মানুষ কেনাবেচা করা যাবে না, বেগার খাটানো যাবে না। তারপরে আর্টিকেল 24 বলছে 14 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো ফ্যাক্টরিতে 14 বছরের কম বয়সী যদি হয়, তাহলে তাকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। আর্টিকেল 24 আমাদের বলছে। এটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে? শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে শিখবো আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কোথা থেকে? 25 থেকে 28-এর মধ্যে রয়েছে। আর্টিকেল 25 to 28। ধারা 25 কি বলছে? বিবেকের স্বাধীনতা, ধর্ম পালন, ধর্ম স্বীকার ও ধর্ম প্রচারের অধিকার। মানে ইচ্ছে মতো আমাদের হচ্ছে যে ধর্ম পালন করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, বা ধর্ম হচ্ছে যে আমরা কোন ধর্মটাকে নিয়ে চলবো, কোন ধর্মে বিশ্বাসী হবো, সেটা আমাদের ইচ্ছে,
স্বাধীনভাবে আমরা পালন করতে পারি। আচ্ছা, আর্টিকেল 26, এবার যে ধর্ম পালন করব সেই ধর্মের যে কার্যাবলী পরিচালনার স্বাধীনতা, সেটা আমাদের 26 নং ধারা বা আর্টিকেল 26 দিচ্ছে। ধারা 27 কি বলছে? বলছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু কোনো কর আদায়করণ নিষিদ্ধকরণ, মানে ধর্ম পালন করছে ঠিক আছে, কাজকর্ম কার্যাবলী পরিচালনা করছে ঠিক আছে নিজেদের টাকায়, কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে বা কারোর কাছে গিয়ে জোর জবরদস্তি কলার ধরে আমরা গিয়ে কর আদায় করতে পারবো না। হ্যাঁ, তবে কেউ যদি আমাদের স্বইচ্ছায় আমরা যেভাবে চাঁদা তুলি ধর্মীয় ক্ষেত্রে স্বইচ্ছায় যে যারা দেয় সেটা ঠিক আছে, তবে কর জোর জবরদস্তি কিন্তু কর আদায় করা যাবে না ধর্মের নামে। তারপর গিয়ে ধারা 28, শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম ও শিক্ষাদান নিষিদ্ধকরণ, যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ফান্ডে চলছে, স্টেট চালাচ্ছে স্টেট ফান্ডে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম কোনো ধর্ম শিক্ষাদান দেওয়া যাবে না, কোনো পার্টিকুলার কোনো ধর্মের শিক্ষা দেওয়া যাবে না। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার 29 থেকে 30, সংখ্যালঘুদের যে স্বার্থ সংরক্ষণ, হ্যাঁ সংখ্যালঘুদের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি এদের যে স্বার্থ সংরক্ষণ সেটা 29 ধারার মধ্যে বলা রয়েছে আর্টিকেল 29। আর আর্টিকেল 30-তে কী বলছে? শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার, মানে সংখ্যালঘুদের যে শিক্ষা প্রতিষ্ঠান হবে বা সেটা পরিচালনা করার অধিকার হচ্ছে যে ওই আর্টিকেল 30-তে দেওয়া হয়েছে। এবার আর্টিকেল 31 কি বলছে? বলছে 44তম সংবিধান সংশোধনের মধ্যে 1978-এর এই যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা ওই আর্টিকেল 31-এই রয়েছিল। ঠিক আছে, সম্পত্তির অধিকার যেটা বাদ দেওয়া হয়েছে, অলরেডি বলেই ফেলেছি ওটা নিয়ে, আর বলবো না। এবারে হচ্ছে গিয়ে প্রতিবিধানের সংবিধান প্রতিবিধানের অধিকার কততে রয়েছে? আর্টিকেল 32। মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এই আর্টিকেলের থ্রু, আর্টিকেল 32-র থ্রু। এবং ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাটিকে নিয়ে 32 নং ধারাকে নিয়ে কিছু উক্তি দিয়েছে, যে উক্তিটা হচ্ছে গিয়ে কি সোল অফ দ্য কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন। কাকে? এই 32 নং ধারাকে। কে? ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, 32 নং ধারা বলে সুপ্রিম কোর্ট, ও 2026 নং ধারা বলে হাইকোর্টের লেখ জারি করে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারে। এটা তো অলরেডি আমি বলেইছি তোমাদের, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এই জিনিসগুলো নোট করে রাখবে। লেখ জারি করার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? যদি আমরা লেখ জারির কথা বললাম তাহলে সেটি হচ্ছে গিয়ে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। রিট জারি, ঠিক আছে, রিট জারি করার যে ধারণাটি সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রিটিশ থেকে। আর্টিকেল 35 আসছে এবারে। আর্টিকেল 5 কি বলছে? নির্দিষ্ট কিছু মৌলিক অধিকারগুলি বলবৎকরণের জন্য আইন প্রণয়নের যে ক্ষমতা কেবলমাত্র কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে। সেই বিষয়টাই রয়েছে কোথায়? আর্টিকেল 35-এ উল্লেখ রয়েছে, যে মৌলিক অধিকারগুলির বলবৎকরণের জন্য আইন প্রণয়নের যে ক্ষমতা কেবলমাত্র হচ্ছে গিয়ে পার্লামেন্টকে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল, 12 থেকে 35, অর্থাৎ আমরা মৌলিক অধিকারগুলি বা ফান্ডামেন্টাল রাইটসটাকে পড়লাম এবং এক্সাম ওরিয়েন্টেড পড়লাম। যে সমস্ত জায়গাগুলো এক্সামে আসে, যে সমস্ত ধারাগুলো থেকে প্রশ্ন আসে এবং যে সমস্ত ইয়েগুলো থেকে প্রশ্ন আসে, সেই জায়গাগুলোকেই আমরা চেষ্টা করলাম তুলে ধরার। নেক্সট পরের ভিডিওতে আমরা পড়ব আর্টিকেল 36 থেকে শুরু করব, যেটা হচ্ছে গিয়ে আমাদের পরের ভিডিওতে আসবে। তো আপাতত এই ভিডিওটা এখান থেকেই শেষ করছি, অ্যান্ড দেন আমাদের দেখা হবে পরের ভিডিওতে।